কুসুমের প্রতি আয়ুষের দুর্বলতা নিয়ে এবার রাতুলের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের শাড়িতে হঠাৎ করে এই লাল আলতার দাগ দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, আমি যখন তোমাকে শাড়িটা দিয়েছিলাম আমার যতদূর মনে আছে সেই শাড়ির মধ্যে তো কোনো রকম কোনো লাল রং ছিল না, তাহলে হঠাৎ করে এই শাড়ির মধ্যে এতগুলো দাগ কোথা থেকে চলে এলো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে মা না না, এটা দাগ না, বরঞ্চ আমি এটা ইচ্ছাকৃতভাবেই করেছি। বলি না, ম্যাডাম আমাকে বলেছিল যে এই শাড়ির মধ্যে যদি কিছু লাল রঙের থাকে তাহলে হয়তো বেশি ভালো লাগবে। কি দেবলীনা ম্যাডাম, তাই না? তার জন্য তো দেবলীনা ম্যাডাম আলতা ফেলে দিয়েছিল আমার শাড়িতে। তার পরবর্তীতে আমি আবার এই শাড়ির মধ্যে সেই আলতা রঙের মধ্যেই কাজ করে শাড়িটাকে আরও বেশি ফুটিয়ে তুলেছি। ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে সত্যি একেই তো ইন্দ্রাণী এই এই শাড়িটা তোমার কাছে তুলে দিয়ে খুব ভালো একটা কাজ করেছে, এর মধ্যে দেবলীনা তুমিও খুব ভালোই কাজ করেছো। কুসুমের শাড়িটা বিগড়ে দেওয়ার নাম করে কুসুমের শাড়িটাকে আরও বেশি সুন্দর করে তুলেছো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই সমস্ত কথাবার্তা না আমরা পরবর্তীতে বলবো, আমরা প্রথমে অনুষ্ঠানটা শুরু করি। ঠিক সেই মুহূর্তে কুসুমের পায়ে আলতা পরানোর সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে আশীর্বাদ করা মাত্রই যখন কিনা রাতুলকে বলতে থাকে যে নাও রাতুল, এবার বরঞ্চ তুমি তোমার হবু বউয়ের পায়ে এই আলতাটা পরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে রাতুল কোনোভাবেই আলতাটা কুসুমকে ঠিকভাবে পরাতে না পারার ফলে এক পর্যায়ে যখন আয়ুষ বলতে থাকে যে রাতুল, আমার কোনোভাবে মনে হয় না যে তুমি আদৌ কুসুমকে ঠিকভাবে আলতাটা পরাতে পারবে, তার থেকে বরঞ্চ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি একটু সরো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের পা আয়ুষ নিজের পায়ে নিয়ে যখন কিনা কুসুমকে আলতা পরাতে নেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম আপত্তি করে বলতে থাকে যে মা এসব আপনি কী করছেন বলুন তো, এতে করে আমার পাপ হবে। অন্যদিকে কুসুম যখন মনে মনে বলতে থাকে যে স্বামী এর হাত পায়ে যদি স্ত্রীর পড়ে তাহলে তো এতে পাপ চড়ে এবং এটা কেন ছোটো সাহেব করছে কিছু তো বুঝতে পারছি না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে আচ্ছা কুসুম, এতে কী হয়েছে? আমি মালিক পক্ষ এবং তুমি আমাদের বাড়িতে কাজ করো বলে কি তুমি মানুষ না বলো তো? তাহলে তুমি এতটা হেজিটেট কেন করছো বলো তো? যেটা রাতুল পারছে না সেটা আমি করছি, তাতে কী হয়ে যাবে বলো তো? অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে দেখেছো রাতুল, প্রত্যেকটা কাজের মধ্যে কেন আয়ুষ সবসময় ইন্টারফেয়ার করে সেটা তো বুঝতে পারছি না। তুমি পারছিলে না, তাতে কি হয়েছে বলো তো? এটা তো কোনো কম্পিটিশনে যাবে না, তাই না? কুসুমের পায়েই তো লাগানো ছিল এবং পাটাটা তো দেখাও যাবে না, এবং তুমি যেমনই লাগাতে তা সত্ত্বেও তোমার ধারায় আচার অনুষ্ঠানটা সম্পূর্ণ তো হতো। এদিকে তো দেখে আমার মনে হচ্ছে যে তোমার এবং কুসুমের নয়, বরঞ্চ আয়ুষ এবং কুসুমের বিয়ে হতে চলেছে। নয়তো বা তুমিই দেখো না তোমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে এই আয়ুষটা। তুমি একবার ভেবে দেখেছো কিসের জন্য আয়ুষের এতটা কুসুমের প্রতি দুর্বলতা? আমি সেটাই মাথায় ঢুকে না। তুমি ওর হবু বর হয়ে সব কিছু তুমি যে কী করে সহ্য করছো? তোমার জায়গায় যদি আমি হতাম না এবং আমার আর হবু বর যদি এরকম করতো না, অন্য মেয়ের সঙ্গে ফ্লার্ট করতো না, তখন যে তার কী অবস্থা আমি করতাম সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই রাতুল যখন বলতে থাকে যে না না দেবলীনা ম্যাডাম, কুসুম এবং আয়ুষ, ঈশান স্যার ওরা সকলেই ভালো বন্ধু এবং একে অপরের প্রতি ওদের সম্পূর্ণরূপে দুর্বলতা আছে, সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়ে কুসুমকে অ্যাকসেপ্ট করছি। ওসব কিছু নিয়ে আপনার এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এবং আয়ুষ স্যার তো আমাকে দেখিয়ে দিচ্ছে যে কী করে আলতাটা পরাতে হবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আলতা পরানো নাম করে তো রীতিমতো আয়ুষ সম্পূর্ণ আলতাটাই পরিয়ে ফেলেছে তোমার হবু স্ত্রীকে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।